1945 সালের আগস্ট মাসে মাত্র ৩ দিনের ব্যবধানে জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকি পরিণত হয় নরকে। যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমা বিস্ফোরণের পর ছাই হয়ে যায় হাজার হাজার মানুষ, ধসে যায় হাজারো স্থাপনা, তছনছ হয়ে যায় গোটা শহর। সেদিন কেন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছিল? কেন লক্ষ্যবস্তু ছিল হিরোশিমা ও নাগাসাকি? কত মানুষ মারা গিয়েছিল? এই দুটি বিস্ফোরণ কিভাবে বদলে দিয়েছিল পুরো পৃথিবীর রাজনীতি? এসব বিষয় নিয়েই ভূরাজনীতির এবারের আয়োজন। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ইউরোপে নাৎসি জার্মানি আত্মসমর্পণ করলেও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপান তখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। জাপানের কামিকাজে হামলা, আত্মঘাতী প্রতিরোধ এবং দ্বীপভিত্তিক যুদ্ধ যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছিল। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তারা মনে করেছিল, যদি জাপানের মূল ভূখণ্ডে স্থল অভিযান চালানো হয় তাহলে কয়েক লাখ মার্কিন সেনা এবং তার চেয়ে বেশি জাপানি নাগরিক নিহত হতে পারে। এমন পরিস্থিতিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এমন একটি অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেন যা পৃথিবী আগে কখনো দেখেনি। 1941 সালের ডিসেম্বর মাসের 7 তারিখ সকালে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবার নৌঘাঁটিতে আকস্মিক বিমান হামলা চালায় জাপান। কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই চালানো এই হামলায় শত শত যুদ্ধবিমান অংশ নেয়। এতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ডুবে যায় বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন প্রায় 2400 মানুষ। এই হামলার পরদিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশ নেয়। 1942 সালে যুক্তরাষ্ট্র শুরু করে ইতিহাসের অন্যতম গোপন বৈজ্ঞানিক প্রকল্প ম্যানহাটন প্রজেক্ট। এই প্রকল্পে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার হাজার হাজার বিজ্ঞানী কাজ করেন। প্রকল্পটির বৈজ্ঞানিক পরিচালক ছিলেন জে রবার্ট ওপেনহাইমার। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকো মরুভূমিতে সফলভাবে প্রথম পারমাণবিক পরীক্ষার মাধ্যমে শুরু হয় পারমাণবিক যুগ। এই পরীক্ষার নাম ছিল ট্রিনিটি টেস্ট। পরীক্ষার মাত্র 3 সপ্তাহ পর সেই অস্ত্র বাস্তবে প্রয়োগ করা হয় জাপানের ওপর। পারমাণবিক বোমা ফেলার জন্য যুক্তরাষ্ট্র টোকিও সহ কয়েকটি শহর বিবেচনা করেছিল। শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় হিরোশিমাকে, কারণ এই শহর ছিল জাপানের গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তর, দেশটির বড় শিল্পাঞ্চল। আগের বোমাবর্ষণে হিরোশিমা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। নতুন অস্ত্রের প্রকৃত সক্ষমতা পর্যবেক্ষণ করার সম্ভাবনাও ছিল। সকাল 8:15 B-20 বোমারু বিমান থেকে ফেলা হয় ইউরেনিয়াম ভিত্তিক পারমাণবিক বোমা লিটল বয়। প্রায় 600 মিটার উচ্চতায় সেটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কেন্দ্রে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৃষ্টি হয়। পারমাণবিক বোমাটির তাপ, বিস্ফোরণ ও বিকিরণ একসঙ্গে পুরো শহরকে ধ্বংস করে দেয়। হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যেই মারা যায়। অসংখ্য ভবন ধসে পড়ে। কেউ বিকিরণের কারণে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। বছরের শেষ নাগাদ হিরোশিমায় মৃত্যুর সংখ্যা প্রায় 1,40,000-এ পৌঁছায়। হিরোশিমার ধ্বংসের পরও জাপানের সরকার সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করেনি। 3 দিন পর আগস্ট মাসের 9 তারিখে আবারও আকাশে উড়ে যায় একটি B-29 বিমান। মূল লক্ষ্য ছিল কোকুরা, কিন্তু মেঘ ধোয়ার কারণে বিমানটির লক্ষ্য পরিবর্তন করে। এবার ফেলা হয় প্লুটোনিয়াম ভিত্তিক বোমা ফ্যাটম্যান। নাগাসাকির পাহাড়ি ভূ প্রকৃতির কারণে ধ্বংস কিছুটা সীমিত হলেও ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। বছরের শেষ নাগাদ প্রায় 70,000 মানুষ প্রাণ হারায়। এরপর 15 আগস্ট 1945 জাপানের সম্রাট হিরোহিতো রেডিও ভাষণে আত্মসমর্পণের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে কার্যত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। পারমাণবিক বিস্ফোরণে মৃত্যু সেদিনই শেষ হয়নি। পরবর্তী বহু বছর ধরে হাজার হাজার মানুষ ক্যান্সার, লিউকেমিয়া এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত হন। অনেক শিশু জন্মগত সমস্যায় ভুগেছে। ওই বিকিরণের দীর্ঘমেয়াদী প্রভাব আজও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। জাপানে পারমাণবিক বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া মানুষদের বলা হয় হিবাকুশা। বহু বছর ধরে শারীরিক কষ্টের পাশাপাশি সামাজিক বৈষম্য ও মানসিক ট্রমারও শিকার হয়েছেন তারা।
ইতিহাসবিদদের একদল মনে করেন পারমাণবিক বোমা ব্যবহার না করলে যুদ্ধ আরও দীর্ঘ হতো এবং প্রাণহানি আরও বাড়ত। আরেক দল মনে করেন জাপান তখন কার্যত পরাজয়ের পথে ছিল, তাই বেসামরিক মানুষের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার ছিল অপ্রয়োজনীয় এবং মানবতার বিরুদ্ধে এক ভয়াবহ সিদ্ধান্ত। আবার পার্ল হারবার নৌঘাঁটিতে জাপানি হামলার প্রতিশোধ বলেও মনে করেন অনেকে। আর এই হামলার পর থেকেই বিশ্বে শুরু হয় পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা। তবে হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসস্তূপ আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, যুদ্ধে বিজয়ী হতে পারে যে কোনো পক্ষ, কিন্তু সবচেয়ে বড় মূল্য সবসময় সাধারণ মানুষকেই দিতে হয়।